আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমার প্রিয় ব্যক্তি, প্রিয় বক্তা রাশেদ খান ভাই, রাশেদ হায়দার ভাই। ভারতের কাশ্মীরে যখন ভারতীয় সৈনিকের সাথে মারামারি হয়, তখন বাংলাদেশের বামপন্থী, পাকিস্তান, ভারতের বামপন্থী এবং মুসলমানেরা সেও সেও করে উঠে একেবারে হায় সর্বনাশ, ইসলাম খতরে ইসলাম খতরে ইসলাম খতরে মুসলমান খতরে মুসলমান খতরে। আর কাশ্মীর অধিকৃত কাশ্মীর, পাকিস্তান দখল করা কাশ্মীরে যখন মানুষ মারা যায়, তখন সেটা খুব ভালো লাগে। এখন সেটা ভারতের ষড়যন্ত্র, অমুকের ষড়যন্ত্র, কেন ভারত অধিকৃত ভারতের যে কাশ্মীর, সেই ভারতের মধ্যে থাকা কাশ্মীরে যখন গন্ডগোল হয়, মিছিল হয়, তখন তো এই লোকদের বলতে শুনি না যে এটা পাকিস্তানের ষড়যন্ত্র। এখন পাকিস্তান, এরা নাকি স্বেচ্ছায় পাকিস্তানে গেছে, এরা নাকি পেয়ারা পাকিস্তানি। তাদের সাথে কেন এত লাগে? ঘটনা কি? আমাদের বাংলাদেশের ভিতরে পাকিস্তানি জজবা এত, সেইখান থেকে ভারতের ভয় নাই এখন। তো পাকিস্তানের ভিতরে কাশ্মীরে কিভাবে ভারতীয় যায়? তালমে কুস্ত কালা হায়, ওটা বলতে মুখে ব্যথা পাওয়া যায় যে পাকিস্তানের সৈন্যরা, পাকিস্তানের সরকার তার যে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ করে। আমি 10 বছর যাবৎ বলে আসছি যে আজাদ কাশ্মীর নাম দিছে তথাকথিত, সেখানে কাশ্মীরি ভাষায় পড়ালেখা নিষিদ্ধ। বাংলাদেশে কলামিস্টরা আমার এই কথা বিশ্বাস করে নাই, বাংলাদেশে বুদ্ধিজীবীরা আমার এই কথা বিশ্বাস করে নাই, বাংলাদেশে বাম, রাম, সাম, ঘাম, বামপন্থী যত আছে বাংলাদেশে কেউ বিশ্বাস করেনি। এমনকি ভারতের লোকদের আমি বিশ্বাস করিতে পারি নাই যে এই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কাশ্মীরি ভাষায় পড়ালেখা করতে দেয় না। এমনকি তারা কাশ্মীরি ভুলে যাচ্ছে দিনে দিনে, এই কথা বিশ্বাস করে নাই। এখন কেমন এরা না বলে যে ভারতের কাশ্মীর নিয়ে নিবে, পারলে ভারতটাই নিয়ে নেয়। যারা নিজেদের দেশের জনগণকে রক্ষা করতে পারে না, যারা বেলুচিস্তানকে 75 বছর যাবৎ নির্যাতন, নিপীড়ন করতেছে, হত্যা, গুম করতেছে, সেগুলো ভারতের ষড়যন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র। আজকে আজাদ, তাদের তথাকথিত আজাদ কাশ্মীরে 3 সপ্তাহ যাবৎ শত শত মানুষ মারতেছে, সেটাও ষড়যন্ত্র। সব শুধু ষড়যন্ত্রই। মানে তাদের অন্যের কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। ভারতের কাশ্মীরে দেখেন তো শিক্ষিতের হার কত, ভারতের কাশ্মীরে দেখেন তো স্কুল কলেজ কয়টা, ভারতের কাশ্মীরে দেখেন তো বিদ্যুতের দাম কত, ফলের দাম কত, সবজির দাম কত, চাকরির হার কত। আর পাকিস্তান যে দখল করে নিয়েছে কাশ্মীর, ভারতের অংশ, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেইখানে মুসলমানদের অবস্থা কত। এখন আর বামপন্থীদের আর চেতনা জাগে না, এখন মানবাধিকার সংস্থার চেতনা জাগে না, কারণ ওইটা তাদের আব্বা, তাদের দুলাভাই, তাদের খালু, তারা করেছে, তো এটা খুব ভালো লাগে। কিন্তু ভারতে যদি একজন মারা যাইতো, এতক্ষণ বাইতুল মুকাররম গরম হয়ে যেত। ভারতে যদি একজন মারা যাইতো, ওই সিঙ্কু বাম, মিঙ্কু বাম, বাংলাদেশের যারা আছে চক্করবর্তী, পক্করবর্তী, ভক্করবর্তী, তারপরে কি বসু, মসু, পশু, নরেন্দ্র মোদী কষাই, নরেন্দ্র মোদী কষাই, কষাই নরেন্দ্র মোদী। এখন আর নেওয়াজ শরীফ কষাই হয় না, এখন আর শাহবাজ শরীফ কষাই হয় না, এখন আর ওই যে কি খান, কি যেন প্রতিরক্ষা মন্ত্রী, সে কষাই হয় না, এখন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কষাই হয় না, কিন্তু নরেন্দ্র মোদী কষাই। পাকিস্তানকে নাকি এত ভালোবাসে তাদের তথাকথিত আজাদ কাশ্মীরের লোক, সেখানে মারামারি হয় কেন? ওটা ভারতের ষড়যন্ত্র। আর ভারতে যখন এসে কাশ্মীরিদের সাথে লড়াই হয়, সেটা আর পাকিস্তানের ষড়যন্ত্র হয় না। এই সমস্ত দ্বিমুখী নীতি থেকে সরে আসতে হবে। পাকিস্তানের চাইতে পৃথিবীতে কোনো দেশ মুসলমান বেশি মারে নেই। 70 বছর যাবৎ ফাইট হচ্ছে ফিলিস্তিনে, কত লক্ষ মানুষ মারা গেছে। আর পাকিস্তান কত লক্ষ মানুষ মারা গেছে, 25,000 ফিলিস্তিনিকে মেরে ফেলেছে এই পাকিস্তান। তারপরে কয় হাই হুসেন, হাই হুসেন, হাই আছে, হাই হুসেন। এই বাটপার পাকিস্তান ব্ল্যাক সেপ্টেম্বর নামের যে জর্ডানের সাথে যুক্ত হয়ে 25,000 ফিলিস্তিনি মেরে ফেলেছিল, এই কথা তো কেউ বলে না। এক সপ্তাহে 25,000 ফিলিস্তিনি মেরে ফেলেছিল এই বদমাইশ পাকিস্তান। আমাদের 30 লক্ষ মেরেছে, অগণিত নারী ধর্ষণ করেছে। বেলুচিস্তানকে 75 বছর যাবৎ দখল করে তাদের মারতেছে। বেলুচিস্তান একটা স্বাধীন দেশ, স্বাধীন রাজ্য ছিল, সেটা দখল করে নিয়েছে এই তাদের বাটপার জিন্না, মদখোর, গিদরখোর, তারপরে হুইস্কি খোর জিন্না দখল করে নিয়েছিল এটা। তারপরে আপনার এই আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সারা জীবনে ব্যবসা করেছে। 25 লক্ষ 20 লক্ষ আফগানিস্তানিকে ঘেটি ধরে বের করে দিয়েছে ভারত, আফগানিস্তানের ভিতরে দাওয়াত দেওয়া ছিল এদের। আর আমাদের বাংলাদেশে 2,000 পাঠাইলে এখানে চিৎকার চেঁচামেচি লাগে। তো এই পাকিস্তানের এই পাটপাড়ি, এই কাশ্মীর নিয়ে, ওটা ভারতের অংশ,
এবং তারা স্বাধীনতা চায় পাকিস্তান থেকে, এটা পরিষ্কার। তারা যে এতদিন তাদের ধোঁকা দিয়েছে, এই পাকিস্তানের মতো ভিখারিস্তান এদের যে ধোঁকা দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করিয়েছে, এটা তারা এখন বুঝে গেছে, পাটপারি বুঝে গেছে। যেমন আফগানিস্তান এখন পাকিস্তানের পাটপারি বুঝে গেছে, যে যুদ্ধের নাম করে, সন্ত্রাসের নাম করে, পাকিস্তান আমেরিকার পক্ষ নেওয়ার নাম করে সোভিয়েত ইউনিয়নের সাথে রাশিয়ার সাথে যুদ্ধ করে একটা ব্যবসা করেছে আফগানিস্তানের লোকদের। এটা আফগানিস্তানে বুঝে ফেলছে, পাকিস্তানের বাটপারি আফগানিস্তান বুঝে ফেলেছে, বেলুচরা বুঝে ফেলেছে, এমনকি স্বয়ং পাকিস্তানের ভিতরে থাকা কাশ্মীরে বুঝে ফেলেছে। শুধু আমাদের বাংলাদেশের বাঙ্গ মুসলমান এরা এই পাকিস্তানের বাটপারিটা বুঝতে পারলো না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। জি, আপনি আপনি রাশেদ ভাই, আপনি বলেন, এই যে যে পারমাণবিক বোমা এটা মুসলমানদের সম্পদ, পাকিস্তান মুসলমানদের কি উপকার করছে এই ব্যাপারে একটু বলেন। না, পাকিস্তান মুসলমানদের অনেক উপকার করছে, যেমন পাকিস্তানও বলৎকারী রাষ্ট্র, বাংলাদেশও বলৎকারী রাষ্ট্র, দুইটাই বলৎকার। পাইকাদের ইউরোপ আমেরিকাতে বলৎকারী চোর এবং ডাকাইত নামেছি না। ইংল্যান্ডে গত 125 মিলিয়ন পাউন্ড চোরা চালান করছে পাইকা। এই দেশে যত র্যাপিস ধরা খায় তার মধ্যে সবই দাড়িয়ালা মুসলমান, সব পাইকা এবং বাঙালি বঙ্গু সব এ দুইটা। তো পাকিস্তান আর বাঙালি যে ভাইরা বলে আর কি বোমা 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 তাগো, ওই যে হাদি কইছিল না কি কি ছিঁড়া দিতে জানি, ওইখান দিয়া বইরা দাও, বইরা দিয়া ফুড়ে ফেলো। আপনি ভালো কথা কইছেন যে ওই বোমা আছে কিনা। আমার কি মনে হয় জানেন, হেরাও যে একবার ওই আমেরিকার ফোন দিয়ে কয় স্যার পয়সা তো দরকার, ভিক্ষা করে তো আর পারি না, আপনি যদি পয়সা না দেন তাহলে আমি কিন্তু 2টা বোমা ইরানের বেচুম। আমেরিকা দাঁড়া বাবা টাকালো। কখন করছিল জানেন, রাশিয়া যখন ভাঙে 19টা টুকরো হইল না, প্রচুর বোমা কিন্তু ওই যে একদম রেডি করা বোমা রাখা ছিল বিভিন্ন দেশে। ওইখানে অনেকেই সেম কাজ করতো, যেমন আজারবাইজান, কাজাকিস্তান, ওদের কাছ থেকে পরে এগুলো সব রাশিয়া নিয়ে আসছে। ওরা হুমকি দিত, না হলে আমরা বেচা দুমু অমুকের কাছে তমুকের কাছে। তো পাইকাদের অবস্থা ওইটা। আরেক বঙ্গু লেখছে কয় দেখাইলো না সিন্দুরে 60 বলতে এরা 6টা রাফায়েল, ইন্ডিয়ার কাছে আসছিলই 4টা রাফায়েল, একটা রাফায়েল পড়ছে। এখন সেটা ঠিক আছে, আমি মানিয়ে নিলাম ভাই, একটা রাফায়েল তোরা পাইকা রাফায়েল, না আমি মাইনা নিলাম যে পাকিস্তান ফালাই দিছে। এখন ইরান তো 6টা ফালাইছে না, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান আমেরিকার, কি হইছে? তো ভারতের 4টা ফালাইছে। ভারত এখন আবার 100 স্কোয়াড্রনের অর্ডার দিছে ফ্রান্সে। ভাই ব্যাপারটা হচ্ছে জার্বিয়া তার খবর নাই, পাড়া পশ্চিম ঘুম নাই। আওয়ামী লীগ কি কইছে যে আমরা কালকে 77তম জন্মবার্ষিকী পালন করবো, আর পালন করতে পারে, বাট আমি পালন করবো, এটা কে কাটলাম, ঘরে কাটলাম আর চিল্লে কইলাম শেষ, ঠিক আছে না, কিছু তো কয় নাই। ওদের মনে ওই যে মন কলা খাইছে আর ডর, আসলে এটা ভয়ও না। সেনাবাহিনী উঠে নাই, সেনাবাহিনী এতদিন ছিল, এখন আবার নতুন করে লিস্ট দিয়েছে 30 তারিখ পর্যন্ত সেনাবাহিনী। কালকে না প্রতিষ্ঠা বার্ষিকী 23 তারিখ, তাহলে তুই 22 তারিখ 23 তারিখ 24 তারিখ 3 দিন রাখ, 30 তারিখ পর্যন্ত। তারেক ফিরে আসবে কবে? এর ভিতরে চায়নার লগে কি চুক্তি হইতে পারে, কি অঘটন ঘটাইতে পারে আবার আমেরিকা, ওদের আব্বা সবকিছু। ওই যে আপনি কিছুক্ষণ আগে কইছিলাম যে এ কইতেছে হুমকি দিবে যে ইন্ডিয়ারে মারবো, নাকি বোমাটা ইন্ডিয়ারে মারার আগে বাংলাদেশ আইনে ঢাকার থেকে উড়াইবো, যার কারণে সেনাবাহিনী দিয়ে রাখছে যে কেউ কোনো দিকে চাইও না, এখানে কিছু আকাম করব। হয়তো পাইকারা আকাম করতে পারে, কোনো ব্যাপার না, খালি 6টা জায়গায় কেন সেনাবাহিনী? আবার ঢাকার মধ্যে 18,000 পুলিশ সেনাবাহিনীর। আজকে যে আমাকে ওস্তাদ দাঁড়িয়ালা, কি নামের নামও ভুলে গেছে, ও ওয়াকার, হে কইছে সেনাবাহিনী সময় মতন মাঠে নামবে। একবার মন্ত্রী কয় দূরবীন দিয়ে আওয়ামী লীগ টোকায় পাওয়া যায় না, আবার বাবারে আওয়ামী লীগ আহে। আসলে যে তারা কি করতে চাইছে তারা নিজেরাও জানে না। তবে এটা ঠিক, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 100% সফল। মিছিল আওয়ামী লীগ করা লাগবে না, ঘরে ঘুমাই দিয়ে হইব, হেরাই তো কইরা দিছে যে নামবো ভয় তো আগেই পাইয়া গেছে এরা, আমরা নেমে কি লাভ? কোনো দরকার আছে? ফরিদ ভাই কি বলেন? কোনো দরকার নাই। সেনাবাহিনী তারা মাঠে থেকে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, ছাত্রলীগ নিষিদ্ধ করলেও তারা কত শক্তিশালী, তারা বুঝে গেছে এবং প্রমাণ করে দিয়েছে। আর সেনাবাহিনী যে কত বড় বাটপার, আমি যেদিন বললাম যে সেনাবাহিনী যাবে না, না না তো চলে, আরে ভাই যাবে কেন? এরাই তো দেশ চালাচ্ছে। তারেক রহমান হলো মুসলেগা সরকার,
বর্তমানে দেশ চালাইতেছে মোল্লা আর মিলিটারি। তারেক রহমান কোথাকার কি? সে কিছুই না, সে নোবডি। দেশই চালায় মোল্লা মিলিটারি। আর মিলিটারি যদি চলে যায়, আমার ভাবির পোলারা ঘর থেকে বাড়াইতে পারবে? জামাতের এমপিরা ঘর থেকে বাড়াইতে পারবে? না বিএনপির এমপি মন্ত্রীরা ঘর থেকে বাড়াইতে পারবে? এরা কোনোদিনই এটা আনবি সরাবে না, কখনোই সরাবে না। এরা চোখ আছে সেনাবাহিনীকে বিভিন্ন শ্রোতায় অজুহাতে রানা বলেছিল আজকে যায় কালকে যায়, আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। সেনাবাহিনীর কি কাম? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষায় ধরে নিলাম এটা নির্বাচিত সরকার। তো সেনাবাহিনী নির্বাচিত সরকার আমলে কোন আইনে থাকে, কোন সংবিধান বলে থাকে? আমরা কি এতই বোকা? আমরা কি কিছুই বুঝি না? যেমন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বলতো পুলিশ ছাড়া এসে দেখ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখ, আওয়ামী লীগ পুলিশ ছাড়া এসে দেখুক, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, এরকম চাপা মারতো জামাত বিএনপিরা। এখন সেই জামাত বিএনপি দেখে আর্মি ছাড়া চলতে পারে না, বিজিবি ছাড়া চলতে পারে না, আমেরিকার নেটো বাহিনী ছাড়া চলতে পারে না, পাকিস্তানের বিমান, পাকিস্তানের কি আইতেছে না সাবমেরিন ছাড়া চলতে পারে না, তুরস্কের বাহিনী ছাড়া চলতে পারে না। এরাই বলছে কয়দিন আগে যে পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। বুঝতে পারছেন তো? চাপা মারতে এখন এরা পুলিশ ছাড়া, ছাত্রলীগ এখন, ছাত্রলীগ তো এখন পুলিশ ছাড়া আইছে। তোরা এখন আর্মি নিয়ে আসুস, তোরা নাম দেখি ছাত্রলীগের সাথে কত শেডার মুরত, ছাত্রলীগের সাথে আর্মি ছাড়া নাম, তোরা পুলিশ নিয়েই নাম। আওয়ামী লীগ তো পুলিশ নিয়ে থাকতো, তোরা পুলিশ নিয়েই নাম দেখি ছাত্রলীগের সাথে। কয়েকদিন আগে পুলিশের ওই যে বড় বড় কর্তারা কইছে না যে এদের ঠেকামু কেমনে, এদের লগে তো সাধারণ জনগণই সহযোগিতা করে। না বললাম তো যে এরা তো চাপা মারতো, এই ছাত্রলীগ নাকি পুলিশ নিয়ে আসে, শিবিরেরা আর বিএনপি ছাত্র দল জামাতারা বলতো। তা আমি বলি যে তোমরা যারা শিবিরের বিরাট বড় বড় মর্দ, আমার ভাবির পোলার তো বিরাট বড় মর্দ, তারা এদের সে বড় মর্দ তো দুনিয়াতে এখন নাই। জামাত শিবির তো বিরাট বড় মর্দ, বিএনপি তো এরা বড় বড় মর্দ। ভাই তোরা পুলিশ নেই ছাত্রলীগের সামনে, শুধু আর্মি ওয়াকারে যাইতে বলবে রাখে, তোরা পুলিশ নেই নাম দেখ ছাত্রলীগের সামনে কত ষাটার মুরত কয় ঘন্টা টিকতে পারো। আমি চ্যালেঞ্জ করলাম, আর্মি যেদিন বেড়াকে ফিরে যাবে, পুলিশ সহ, জামাত সহ, শিবির সহ, বিএনপিরা আর আমার ভাবির পোলার সহ 3 ঘন্টা ছাত্রলীগের সাথে টিকবে না। আর সাথে যদি আওয়ামী লীগ যোগ দেয় তাহলে 30 মিনিটে এদের পরাজয় করবে। শুধু সেনাবাহিনী বেড়াকে, এরা পুলিশ নিয়ে আসুক, এরা পুলিশ, বিজিবি, আনসার, এদের গুন্ডা পান্ডা, প্রয়োজনে পাকিস্তানের পুলিশ সহ নিয়ে আসুক, প্রয়োজনে তুরস্কের পুলিশ নিয়ে আসুক। ওই যে আর একটা জামাতের কামের বুয়া আছে না, একটা ব্যারিস্টার, কামের বুয়ার পোলা ব্যারিস্টার কি শাহরিয়ার নাকি পাত্র একটা আছে, জামাতি ক্যানভাসার, ওই ও না বলে যে মানে লম্বা লম্বা কথা বলে না, ও না বলছে যে পাকিস্তান থেকে রেঞ্জার আনবে, পাকিস্তান থেকে রেঞ্জার আনতে বলে। পাকিস্তানের পুলিশ, বাংলাদেশের পুলিশ, জামাত, বিএনপি, হেফাজত, সামরানাইফি আর বিএনপি মিলে ছাত্রলীগের সামনে কয় ঘন্টা টিকে আমি দেখতে চাই। আওয়ামী লীগের সামনে এরা কয় ঘন্টা টিকতে পারে আমি দেখতে চাই। শুধু এই ওয়াকার বাটপার, এই যে আমার ভাবির পোলাদের মামা, এই ওয়াকাররা শুধু ফেরাকে ফিরে যায়। ওই যে আরেক নেতা ছিল না, ওই যে আঙ্গুল তুলে তুলে কথা কইতো, ভয় কারে দেখাস, ভয় কারে দেখাস, যেটা এখানে ভয় দেখাইছে হে কই? হে তো এখন কওয়া উচিত ছিল যে আর্মি নামানোর দরকার নাই, ভয় কারে দেখাস, আমরা আছি। এটা কয় না কেন এখন জোর গলায়? শিলং সালাউদ্দিন থেকে বিএনপির সব নেতারাই জানে যে আওয়ামী লীগ কি চিজ। এরা ভুলা যায় নাই 88, 90 এর আন্দোলন, 90, 95, 2001, 2007, এটা ভুলে নাই তারা, বলতেও পারবে না এই বেদনা তারা বলতে। শুধু তাই না, 71 আওয়ামী লীগের কাছে তারা বারা কিভাবে পরাজিত হয়েছে এটা তারা বলতে পারবে না, বলতে দেবও না। আমি বললাম তো শুধু ওয়াকারকে, সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন। যাওয়ার পরে এই পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক বিএনপি, পুলিশ নিয়ে আওয়ামী লীগের সাথে আসুক জামাত, পুলিশ নিয়ে ছাত্রলীগের সাথে আসুক আমার ভাবির পোলারা। দেখি ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে কয় ঘন্টা টিকতে পারে, আসুক না দেখি। আমরা বলবো না যে পুলিশ ছাড়া, আয় দেখি। শেখ হাসিনা দেশের ক্ষয়ক্ষতি করতে চায় না, কারণ নিজ হাতে গইরা দিছে এই দেশ। তা না হলে উনি যদি একটা বার বলে যে আমি আসতেছি, যা করার করো, আর্মি দিয়েও ঠেকাইতে পারবেন। এটার নাম আওয়ামী লীগ। তিনি যেদিন ঘোষণা দিবেন সেনাবাহিনী একটাও বেড়াকে থেকে বেরোবে না, আমি নিশ্চিত। অনেকেই বলছে সেনাবাহিনী মেসাকার করবে। ঘোষণা যদি শেখ হাসিনা দিয়ে ফেলেন, জননেত্রী শেখ হাসিনা যদি ঘোষণা দিয়ে ফেলেন আমি আসতেছি, আমি নিশ্চিত ব্যারাক থেকে একটা সেনাবাহিনী লোক বাড়াবে না, একটাও বাড়াবে না। মোল্লারা কিছু ফালাফালি করবে, একেবারে 3 ঘন্টাতে দাবড়ায় ছাত্রলীগ আওয়ামী লীগ দৌড়ায় কই যে নিয়ে রাখবে। মোল্লারা হলো শক্তের ভক্ত, নরমের জম, ঠিক মতো পাশার মধ্যে কয়েকটা দিবেন, ঠান্ডা হয়ে যাবে। দেখেন না জামাতের এখন এমপি হয়েছে, বলে নাই 18 কোটি জনগণের জন্য নিয়ে শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে যারা কথা বলবে তারা দুযোগে যাবে। ঠেলার চোটে কয় নাই তখন আবার বলবে এই মৌলবীরা,
আপনি নিশ্চিত থাকেন এই বাটপার মৌলবীরা লীলা করেরা শেখ হাসিনা যেদিন ক্ষমতা হারে ওই দিন আবার আম্মা ডাকবে, আবার বলবে তিনি আমাদের কমি মতো, এরা এবার আম্মা বানাবে, নানি বানাবে, খালা বানাবে, জেঠি বানাবে, চাচি বানাবে, মামি ডাকবে, দেখবেন আবার ডাকবে এই মোল্লার, তখন দেখবেন সব সাধু হয়ে যাবে। কারণ তখন তো ওই যে ওয়াজ করে খাইতে হবে, ভাত পাইতে হবে না, তখন দেখবেন শেখ হাসিনা আবার ডাকবে, ছাত্রলীগের বাইক নেয় বাইশটা মামা চাচা খালু বানাবে, তাছাড়া চলতে পারবে না তো। এরাই পদবিটা করবে আমি জানি, এরা হলো শক্তের ভক্ত নরমের, এখন দেখতেছেন না খুব ক্ষমতা এদের, এদের আসল শক্তি হলো ওয়াকা। এই সেনাবাহিনীকে শুধু বেড়াকে ফিরে যাইতে, সেনাবাহিনীতে বেড়াকে ফিরে যাবেই, না গেলে তো ডিসেম্বরে তো আমরা সারা পৃথিবীতে আমরা তো আন্দোলন শুরু করবো, এদের মিশন বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে যাবে। ডিসেম্বরের পরে আমরা সরাসরি আমরা জানি যাবে না, আমরা জানি, আমি ঘোষণা দিয়েছি তো, ডিসেম্বরের মধ্যে যদি ফেরত না নেয় আমরা সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী মিশন কেমনে বন্ধ করতে হয় ওগুলো আমরা জানি, সেটা শুরু করবো আমরা, এই বাটপারি এদের বন্ধ করে দিব। এইভাবে যে এই যে ইউনিসের অধ্যাদেশ যে এই পার্লামেন্টে যে সন্ত্রাস বিরোধী আইনের সাথে ঝুঁকিয়ে দিয়ে পাশ করলো, এখন ধরেন জামাত আন্দোলন করতে গিয়ে ওয়াকআউট করবে, আন্দোলন করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলো, তখন তো 2/3 মেজরিটি বিএনপির আছে পার্লামেন্টে, আর বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার যদি জামাত কোনোদিন ক্ষমতায় আসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার আওয়ামী লীগ যদি 5 বছর 10 বছর 20 বছর পরে ক্ষমতায় আসে, সেও ইচ্ছে করলে বিএনপি বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এ ধরনের আইন কালো আইন হিসেবে আমি দেখি, যে আইন সবার ঘাড়ে খড়গ হিসেবে দাঁড়ায়, সেই আইন গণতন্ত্রের দিকে অচল। আমি মনে করি এই আইন করা ঠিক হয়। এখন আমরা আবার দেখলাম যে সোমবার জাতীয় সংসদে বিএনপি দলীয় এক সংসদ তিনি দাবি করছেন যে ৭১ ভূমিকার জন্য জামাতকে নিষিদ্ধ করতে হবে। আসলে কি এগুলো শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি একটা হুমকির মধ্যে ফেলা, নাকি সত্যি সত্যি নিষিদ্ধ করতে চায় জামাতকে ৭১ ভূমিকা কারণে? না, এটা দুই রকম হতে পারে। একটা জামাতকে আইন করছে, জামাত তো বসা ছিল সংসদে, তখন ভাবছে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে, তাহলে এটা ভালোই, জামাত খুশি খুশি লাগছে। এনসিপি কিন্তু সংসদে ছিল না। এখন এটা কথার কথা জামাতকে ভয় দেখানোর জন্য হতে পারে, তবে এটা তো ঠিক আইন যেহেতু আছে জামাতকে কার্যক্রম ইজিলি নিষেধ করতে পারে, 2/3 মেজরিটি আছে। সুতরাং এই আইন জামাত সমর্থন দেওয়া ঠিক হয়নি, সংসদে বলা উচিত ছিল আমরা রাজনৈতিক ভাবে আমরা লীগকে মোকাবেলা করব, নিষিদ্ধ করে করার উচিত, তারা এটা বিরোধিতা করা উচিত ছিল। যারা এটার পক্ষে আছে আমি মনে করি তার ভিতরে গণতন্ত্রের মানসিকতা নাই, তার ভিতরে গণতান্ত্রিক চর্চা নাই, সে গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। এখন আবার বক্তব্য হচ্ছে একটি দেশ আপনার গণতন্ত্র না হলেও, রাজতন্ত্র না হলেও, সমাজতন্ত্র হলেও কিন্তু একটা দেশ উন্নত হতে পারে, কিন্তু সাংবাদিকদের জন্য গণতন্ত্র দরকার, কারণ যে দেশে গণতন্ত্র নাই সেই দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সুতরাং এই যে গণমাধ্যমের স্বাধীনতা নাই, এই জন্যই জামাত ইসলাম সাংবাদিকদের, যে কোনো দলই হোক, আপনি দেখেন জামাত ইসলাম সাংবাদিকদের নিগৃহীত করে। এই যে ধরেন এখনো সাংবাদিক বহু গ্রেফতার আছে, তাদের ভিতরে ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার বিচার হবে, সমস্যা নেই, কিন্তু সাংবাদিকদের খুনের মামলা দিয়ে রাখে, বলেন খুনের মামলা, সে সাংবাদিক কোনো খুন করছে এটা বিশ্বাস করতে হবে আমাকে, বলেন কোনো কেউ বিশ্বাস করে না, কিন্তু খুনের মামলা দিয়ে আটকায় রাখছে, এগুলো তো হয় না। এই জন্য রাষ্ট্রদ্রোহী মামলা আছে, খুনের মামলা আছে, সাংবাদিককে এটা করে না। সাংবাদিক ফৌজদারি অপরাধ যদি করে তার ফৌজদারি অপরাধে বিচার হবে, কিন্তু সাংবাদিককে আটক করবে কেন, সাংবাদিককে নির্যাতন করবে কেন? আমাদের তো নিয়ম আছে, কোন সংবাদ যদি পরিবেশনা কিছু ভুল ত্রুটি হয় তার জন্য আমরা রিজয়েন্টার ছাপিয়ে কারেকশন দিই। আর সাংবাদিকদের সমন জারি করার আগে কেন গ্রেফতার করা হবে বলেন? সমন জারি মানে কোর্টে যাবে, কোর্ট যদি মনে করে এটা অপরাধ, ফৌজদারি অপরাধ, তাকে গ্রেফতারের কথা ওয়ারেন্ট জারি করতে পারে, কিন্তু তার আগেই আপনার ধরে নিয়ে তারপরে মামলা দেন। ধরেন আমাদের সাংবাদিক আপনিও গ্রেফতার হয়েছিলেন, ধরে নিয়ে ওই যে আনিস আলী গ্রেফতার হয়েছে, ধরে নিয়ে তারপরে মামলা দেন। হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাহলে দেশে গণতন্ত্র আছে বলেন? এই জন্য বলি যে যতটুকু গণতন্ত্র যে দেশে ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা আপনিও হতে পারেন, আপনাকে ধরে নিয়ে মামলা দিতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ ধরে নিতে তো মামলা লাগে না, ধরে নিয়ে মামলা সাজায় দিবে, দেখা যাবে যে আপনি মনে করেন আমি খুনের মামলা আসামি হয়ে গেছি, হতে পারে। আমি তো মামলা করেছি, কারণ প্রেস ক্লাবের নির্বাচনের নটরবটর হচ্ছে, আমি মামলা করেছি, মামলা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, সমনও জারি হয়েছে। এই মামলা কতদূর আগাবে তা জানি না,
তবে আমি সাহস করে মামলা করেছি তো, হয়তো আমাকে ধরে নিয়ে যেতে পারে, আমাকে ঝামেলা ফেলতে পারে, সমস্যা নাই। আবার টক শো তো করি। এখন এখানে একটা শব্দ কোথায় দিয়ে ফটোকার্ড একটা ছেপে দিল, আমি নাকি বলছি বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। ফটোকার্ড আবার ছবি দিয়ে ছেপে দিছে। বলেন, আমি এই কথা তো কোনোদিন বলি নাই। এখন ওই ফটোকার্ড দিয়ে আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে আবার কয়েকদিন জেলখানায় রেখে একটা খুনের মামলা দিয়ে দিল, অথবা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিল। রাষ্ট্রদ্রোহী মামলা তো খুনের মামলার মতোই। সুতরাং আমি মনে করি সাংবাদিকদের নিশ্চয়তা, যতদিন দেশে উগ্রপন্থী থাকবে, সন্ত্রাসী দল থাকবে, গণতন্ত্র থাকবে না, ততদিন পর্যন্ত সাংবাদিকরা নিরাপদ না, এটি আমি বলি। যেমন তাহলে সংসদে দাঁড়ায় করলো না যে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তিনি শহীদ হয়েছেন, আমার ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা আছে, তার বাপও বেঁচে আছে, মাও বেঁচে আছে। বলেন, তাকে তো নৈতিক খলনজনিত অপরাধে সংসদ থেকে তখনই স্পিকার বের করে দেওয়া উচিত ছিল, প্রমাণ হওয়ার সাথে। হলো, আপনি দেখেন কোন জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু এই সংসদে আলোচনা হয়নি, সব জায়গায় দেখেন। এই জন্য আমি বলি যে কুসুম কুসুম সম্পর্ক সরকারি দল আর জামাত ইসলামের ভিতরে কুসুম কুসুম সম্পর্ক আছে। আবার মাঝে মধ্যে মাইলেজ পাওয়ার জন্য, অর্থাৎ আগামী নির্বাচনে যাতে ভালো করে জামাত ইসলাম, এই জন্য আবার মাঠেও যায়, মাঠে যায় কিন্তু শান্তিপূর্ণ ভাবেই মিছিল করে, তাফালিং করে না, কারণ তারা তো সংসদে একটা আইন করে দেখছে, ওটাও মাথার ভিতরে কাজ করছে। এই আমার শেষ প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনা মোতায়েন নিয়ে নানান ধরনের প্রশ্ন ছিল। আজকে একটা সংবাদ সম্মেলন, নিয়মিত প্রেস ব্রিফিং এ প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের উপস্থিতিতে, তো সেখানে আওয়ামী লীগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি যেটি বলছেন নিশ্চয় আপনার চোখে বেঁধেছে, তারপর আমি একটু বলি এক লাইন, যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা বা থাকবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। মানে এটি এখন আদালতের কাছে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? মানে আপনি আমরা ধারণা করছিলাম হয়তো আদালত পর্যন্ত যেতে পারে, এখন সেই সরকারের মুখ থেকে ইচ্ছাকৃতভাবে বের করা হলো। আসলে সরকারের পরিকল্পনা কি? না, পরিকল্পনা তো অনুমানের করা যায়। ডাক্তার জাহিদুর রহমান তো আউলা বাজাইতেছে যে সে একটা বলছে না যে স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু প্রতীক নির্বাচন হবে না, সুতরাং ওখানে যদি বিশুদ্ধ যদি কোনো আওয়ামী লীগের কেউ দাঁড়ায়ও, তাহলে সে নির্বাচন করতে পারবে, এরকমই একটা দিছিল। এরপরে তো আওয়ামী লীগ সক্রিয় হওয়ার চেষ্টা করতেছে। এই জন্য আমি বলি যে এবারে যে আবার বললো, এতে মনে হয় যে হয়তো দেখুন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের এখনো বিচার হচ্ছে, হয়তো একটা বিচারের সময় লিখে দিল যে আওয়ামী লীগ সন্ত্রাসী দল, তাকে নিষিদ্ধ করা যাবে বলে দিল, তাহলে আইন কোর্ট করে দিছে, নিষিদ্ধ করে দিল, হতে পারে। তো সুতরাং এটা অনুমান করা যায়। বাস্তবতা কি বলছে? রাজনীতি কি আরো সাংঘর্ষিক হতে যাচ্ছে, উত্তপ্ত হতে যাচ্ছে, যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে প্রত্যেকে প্রস্তুতি নিচ্ছে একে অপরের সংঘর্ষে লিপ্ত হওয়ার জন্য? না, দেখেন, রাজনীতি পট পরিবর্তনের চেষ্টা তো আওয়ামী লীগ করবেই, তবে পরিস্থিতিতে এখনো ওরকম হয় নাই যে হঠাৎ করে রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে। আমাদের এখানে তো আন্তর্জাতিক অর্থাৎ পরাশক্তিগুলো কিন্তু এখনো অ্যাক্টিভ, পরাশক্তিগুলো অ্যাক্টিভ হয়ে যদি হয়, যেমন শেখ হাসিনার সময় পরাশক্তি অ্যাক্টিভ ছিল, ইলেকশনের আগেও ছিল, ইলেকশনের পরেও আছে, এখনো আছে। আপনি দেখেন না, তারেক রহমান ভিজিট করতে গেছে বিদেশে, নানান কথা হচ্ছে। সুতরাং পরাশক্তিগুলোর এর ভিতরে যদি থাকে, তাহলে পট পরিবর্তন ঘটেও যেতে পারে, বলা তো যায় না, বলতে তো পারবো না। সুতরাং আমি মনে করি আমাদের দেশে রাজনীতিবিদরা এখনো যেহেতু গণতান্ত্রিক চর্চা না, আমরা জাতি গঠন করতে পারিনি, 55 বছর পড়েছি, আমরা জাতি গঠন করতে পারিনি। আমি আগেও বলেছি 10-12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে, আলিয়া মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আছে 20,000-এর, এবং আমরা সবাই মাস্টার ডিগ্রি দিই। এই মাস্টার ডিগ্রি একটা জাতীয় ইস্যুতে আপনার 12 প্রকারের চিন্তা আমরা করি, যার ফলে আমাদের কোনো জাতীয় ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে চিন্তা করতে পারি না। আমরা দুর্ভাগা জাতি, দেশ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধ করে, কিন্তু আপনি দেখেন ভারতের সাথে বাংলাদেশের ক্রিকেট খেলা দেন, ভারতের সমর্থক পাবেন, পাকিস্তানের সাথে খেলা দেন, পাকিস্তানের সমর্থক পাবেন, এরকম অভাগা জাতি কমই পাবেন। অর্থাৎ আমাদের ভিতরে জাতীয়তাবাদী ফিলিংসটা কিন্তু এখনো গড়ে ওঠে নাই, কারণ আমরা জাতি গঠন করতে পারি। অভ্যুত্থান একটা হয়েছে,
এটা তো বিপ্লব হয়নি, অভ্যুত্থান হয়েছে। কিন্তু বিপ্লব হলে মাও সেতুং, আপনার লেনিন, তারাও 2 যুগ লাগছে কালচারাল বিপ্লব করে মানুষের মানসিকতা পরিবর্তন করছে। আমাদের দেশে তো অভ্যুত্থান হয়েছে, একটা সরকারকে আমরা তাড়িয়ে দিয়েছি, এটা তো কোনো বিপ্লব না, অভ্যুত্থান ঘটেছে। সুতরাং আমরা কিন্তু এই শুরু থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা জাতি গঠনের সময় কোনো দলই কিন্তু মনোযোগী হয় নাই। রাজনৈতিক দলই তো জাতি গঠন করবে, আমি তো করব না। আমি জাতির অংশ, আমার আইন প্রয়োগ থাকবে, আইনের শাসন থাকবে, সুশাসন থাকবে, আমি জাতি হিসাবে তা মান্য করব। এটা হলো আমার জাতি সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব। কিন্তু সেভাবে তো হচ্ছে না, আইনের শাসন তো বলবৎ না। আমার পক্ষের লোক হলে সে গ্রেপ্তার হবে, তারপরে আবার আপনাকে আস্তে করে জামিন দিয়ে ছেড়ে দেওয়া হবে, আমার বিপক্ষে হলে জেলে পুড়ে থাকবে, আবার ধরে নিয়ে খুদে মামলা দিয়ে দেবে। এভাবে তো জাতি গঠন হবে না। রামের কোনো স্থান নেই পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ মিলিয়ে দেখতে গেলে। তো এখানে এই যে রামের যে মূর্তিটা শুরু হয়েছে, এটা অবভিয়াসলি এটার পেছনে কোনো না কোনো ফোর্স কাজ করছে, নইলে এই সাহস, এই যে এই ছেলেটি কি নাম যেন, হরিদাস, এর তো যা ব্যাকগ্রাউন্ড দেখলাম, তাকে বাংলায় আমি বলবো বাটপাত, মহাবাটপাত। এই লোকটা তো আগে জেলে গেছে, ফ্রড চিটিং এর কেসে ধরা পড়েছে। 2022 নভেম্বরের 7 তারিখ বোধহয় ওকে অ্যারেস্ট করা হয়েছিল। তারপরে ও জেলে কিছুদিন থাকার পর, বেরোনোর পর ও বেশ কিছুদিন, আমি যতটুকু এনকোয়ার করেছি লোকালি, তার থেকে যা বুঝলাম, ও বেশ, তখন ওকে কিন্তু দেখা যায়নি। সাডেনলি ওর আবির্ভাব হয় অগস্টে, যা শুনলাম আর কি, এই 2024 অগস্টের পট পরিবর্তনের পর। তারপরেও কিন্তু অতটা অ্যাক্টিভ ছিল না ওখানে। ও অ্যাক্টিভ হলো মে মাস 2025 থেকে, যখন এই মন্দির নিয়েও কাজ শুরু করলো, মন্দিরের কমপ্লেক্স নিয়ে। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের কুরিয়ার ভিউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাগাতার আমাদের যে আলাপচারিতার অনুষ্ঠান খোঁজ খবরে স্বাগত সবাইকে আদাব, সালাম এবং নমস্কার জানিয়ে শুরু করছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ, প্রিয় মুখ, দুই বাংলার পরিচিত সাংবাদিক, ভারতীয় সাংবাদিক, কিন্তু আমাদের দুই দেশের ইস্যুতে যিনি সবসময় তৎপর থাকেন, যার অনুসন্ধানী অনেক রিপোর্ট বাংলাদেশের অনেক ক্ষেত্রে রাজনীতি বা বিভিন্ন ক্ষেত্রে মোড় ঘুরিয়ে দেয়, সেই চন্দন নন্দী। দাদা নমস্কার, নিশ্চয়ই ভালো আছেন? নমস্কার। হ্যাঁ, আজকের সন্ধ্যায় আমাদের এই আলাপচারিতা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে আমাদের আজকের আলোচনা আমাদের দেশের দুইটা ঘটনা খুব আলোচিত, এবং এগুলোর সাথে ইন্ডিয়ার কিছু একটা রিলেশন আছে। আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি মালয়েশিয়া এবং চায়না ট্যুর করছেন, এবং একটা আলাপ ছিল যে উনি ফার্স্ট কোন দেশে যান, আমাদের লার্জেস্ট নেবার হিসাবে কি ইন্ডিয়া যাবেন কিনা। আমি একটু জানতে চাই, আপনি যেহেতু ইন্ডিয়ার খোঁজ খবর রাখেন, আমাদের প্রধানমন্ত্রী চায়নার সাথে যেহেতু ইন্ডিয়ার সম্পর্কটা এখন একটু আগের চেয়ে পরিবর্তন হচ্ছে, যেটা খারাপ ছিল সেটা ভালো করার চেষ্টা করছে দুই দেশ, সেই প্রেক্ষিতে আপনাদের দেশের ভেতরে তারেক রহমানের এই চায়না ট্যুরটাকে কিভাবে দেখা হচ্ছে, সেই জিনিসটা একটু আমি একটু জানতে চাই, যার চন্দন নন্দী। আমার মনে হয় যে একটা জিনিস যেটা ব্যাকগ্রাউন্ডে আগের থেকে বলে দেওয়া উচিত, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেই ধরনের একটা রিলেশনশিপে একটা নেগেটিভ এলিমেন্ট একটা ঢুকেছে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, যেই সম্পর্কটাতে, সেইটাতে কিন্তু তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চায়নার সঙ্গে একটা সম্পর্ক, রিলেশনশিপ ইমপ্রুভ করার চেষ্টা ভারতের তরফ থেকে কিন্তু হচ্ছে। আমি আজকেই পড়ছিলাম যে আমাদের যে ভারতের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন, উনি এখানে একটা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্সদের একটা মিটিং হবে দিল্লিতে, তারপরে নানান দেশের আর কি, তারপরে এনারা চলে যাবেন হচ্ছে, আমাদের যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আছেন উনি চলে যাবেন হচ্ছে অজিত দোভাল সাহেব, উনি চলে যাবেন
দেখা করতে চায়নার একজন মন্ত্রী, রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আরো এক দুটো দেশের মানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারদের সঙ্গে দেখা করতে যাবেন। তো এতে একটা বোঝা যাচ্ছে যে একটা স্লাইট রিঅ্যালাইনমেন্ট হচ্ছে এই সম্পর্কগুলোতে। আর এর সঙ্গে আমি বলবো যে তারেক রহমান সাহেবের যে চীনের সফর, সেটা প্রথমে হলো না, চীন প্রথমে হলো না, মালয়েশিয়া হলো, একটা টেকনিক্যাল ব্যাপারে এটাকে করা হয়েছে, এটা সবাই বুঝতে পারছে। কিন্তু ওখানে গিয়ে উনি কি কি ধরনের প্রকল্প বা কি কি ধরনের এমওইউ বা চুক্তি, এই ধরনের কি কি হবে সেটার উপরে কড়া নজর রাখবে ভারত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে বোধহয় 24টা বোধহয় এমওইউর কথা শুনতে পাচ্ছিলাম আমি। তার মধ্যে হয়তো রেলেরও কিছু নতুন লাইনের কথা, 2-3টে রেলের লাইনের কথাও এর মধ্যে মানে বলা আছে আর কি। আর তার সঙ্গে হচ্ছে সেকেন্ড পদ্মা ব্রিজের যে একটা উনি হয়তো একটা প্রপোজাল উনি দিতে পারেন চায়নাকে। কিন্তু তিস্তার যে ব্যাপারটা, সেটা হয়তো চায়না অলরেডি এক ধরনের ডিসইন্টারেস্ট দেখিয়েছে এই মুহূর্তে। তার থেকে বোঝা যায় যে চীনের তরফ থেকেও হয়তো একটা ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক ইমপ্রুভ করার একটা প্রচেষ্টা আছে বা থাকতে পারে। তো এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওনার মালয়েশিয়া সফরে বেরিয়ে যাওয়ার আগের দিন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডর আছেন ঢাকাতে, মিস্টার ব্রেন্ট ক্রিস্টেনসেন, উনি কিন্তু ফরেন মিনিস্টারের সঙ্গে দেখা করেছিলেন, খলিলুর রহমানের সঙ্গে, এটা অবভিয়াসলি। আর তারপরে উনি মিটিং এর পরে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন যে ইউ ক্যান বেট অন দ্য ইউনাইটেড স্টেটস। তার মানে সম্পর্কটা ইউএস এর সঙ্গে যাতে ভালো থাকে সেই চেষ্টাটা বাংলাদেশের করা উচিত। তো এর থেকে বোঝা যাচ্ছে যে তারেক রহমান সাহেবও আমার মনে হয় যে এমন কোনো পদক্ষেপ নেবেন না, বা এমন কোনো চুক্তি বা এমন কোনো প্রকল্পের সঙ্গে চুক্তি জড়িত সেটা এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে কি উনি ব্যালেন্স করে চেষ্টা করবেন এগোতে। কেন কিনা উনি যদি ভারতকে চটিয়ে দেন, তাহলে কিন্তু অন্য ধরনের একটা মানে একটা প্রবলেমের মধ্যে হয়তো পড়তে পারেন। ঠিক একইভাবে উনি চায়নাতে গিয়ে সিকিউরিটি রিলেটেড এমন কিছু কথা বলবেন না যাতে কি আবার নয়াদিল্লির উপরে একটা অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। তো আমার মনে হয় উনি ব্যালেন্স করেই এগোবেন ব্যাপারটা, কেননা ওনার মাত্র 4 মাস হয়েছে পাওয়ারে আসায়। তো উনি এমন কিছু করবেন না যাতে কি ওনার জন্য ডোমেস্টিক্যালি একটা প্রবলেমেটিক জায়গায় ওনাকে যেতে হতে পারে। জি, আমি দাদা একটু আরেকটা ভিন্ন প্রশ্ন দিতে চাই এই মুহূর্তে। আপনি জানেন যে বাংলাদেশের গাইবান্ধায় একটা রাম মূর্তি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল, বিশাল, প্রায় 81 ফিট লম্বা। কিন্তু বাংলাদেশের যারা একটু এক্সট্রিমিস্ট যারা আছে তাদের বাধার কারণে তারপর প্রশাসন সেটা পোস্টপোন করতে বাধ্য হয়। কিন্তু আমরা দেখছি এটা ধরে দুই দেশেই দুই রকম একটা প্রসঙ্গ উঠেছে। ভারত থেকে কেউ কেউ বলছে যে এই রাম মূর্তি স্থাপন করতে দেয় নাই, রংপুর বিচ্ছিন্ন করে ফেলো, রংপুরকে ভারতের মধ্যে নিয়ে নাও, চট্টগ্রামকে আমাদের মধ্যে নিয়ে নাও। আবার বাংলাদেশ থেকেও এক শ্রেণী এক্সট্রিমিস্ট, তারা এবার ত্রিপুরা দখল করে ফেলবে, কলকাতা দখল করে ফেলবে, আসাম দখল করে ফেলবে, যেটা দুই দেশেরই যারা লিবারেল জনগোষ্ঠী কেউ সেটা ভালোভাবে দিচ্ছে না। আপনার কাছে জানতে চাই যে এইটার পেছনে কি অন্য কোনো খেলা আছে, অথবা গাইবান্ধার এই ইস্যুটা কি আমাদের যেরকম করে যে ধর্মকে পলিটিক্যালি ইউজ করে দুই দেশই, গাইবান্ধাতে কি সেরকম কোনো বিষয় আছে? ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেই লোকটা এই উদ্যোগ নিয়েছে এই যে এত বড় একটা কমপ্লেক্স করার, তার সঙ্গে রামের মূর্তি স্থাপন করার, দেখেন আগে থেকে বলতে হবে যে দুই বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, যেটা এখন বাংলাদেশ, এখানে কিন্তু রাম কোনোভাবেই এটা প্রচলিত মানে ইয়ে না, ফিগার না। এখানে কিন্তু কালচারালি আর রিলিজিয়াসলি হিন্দুদের জন্য কালী
আর দুর্গা, আর অল্প কিছু ইয়েতে কৃষ্ণ। তো নানান ধরনের ছলে কৌশলে ও প্রচুর জমি কিনতে শুরু করলো। সঙ্গে সঙ্গে এই শিবের মূর্তি, কৃষ্ণের মূর্তি, পরবর্তীকালে আরো ছোট ছোট মূর্তি কিছু সব দেখলাম আমি। একটা মূর্তি বানিয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি বানিয়েছে মার্বেল দিয়ে, তারা একটা দোলনায় বসে আছে, সেগুলো নিয়ে সে আবার জল ফলো দেয়, পরিষ্কার করে। তো ও বেছে নিল একটা খুব ইন্টারেস্টিং জায়গা, যেখানে সচরে আচরে কোনো সরকারি কোনো হাত দেবে না, বা ওকে ওইভাবে চার্জ করবে না যে তুমি এইসব রামের মূর্তি বানিয়ে তুমি যে জেনারেল পিস যেটা আছে ওই এলাকায়, সেই পিসটাকে তুমি নষ্ট করছো। মানে আর কোনো জায়গায় হলে কিন্তু ওকে অ্যারেস্ট করে নেওয়া উচিত ছিল, ইনফ্যাক্ট এখনো করা যায়, কিন্তু সে দিব্য ঘুরে বেড়াচ্ছে। কাজ বন্ধ হয়েছে রামের মূর্তির ওপর। এখন ইন্টারেস্টিং জিনিস হলো, রাম যখন একটা ফরেন এলিমেন্ট পশ্চিমবঙ্গে, এই পুরো বাংলায় আর কি, তাহলে এই মূর্তির ডিজাইনিংটা কে করলো? এর কারিগর কোত্থেকে এলো? আমি যা দেখলাম স্টোন চিপস দিয়েই করা হচ্ছে, স্টোন চিপস সিমেন্ট দিয়ে করা হচ্ছে। এটাকে প্রচার করা হচ্ছে যে এটা এশিয়াতে সবচেয়ে বড় মূর্তি হবে রামের। তার মানে এর পেছনে একটা পরিকল্পনা আছে, একটা প্রজেক্ট আছে, একটা পলিটিক্যাল প্রজেক্ট আছে। সেই পলিটিক্যাল প্রজেক্ট এক্স্যাক্টলি আমরা হয়তো গেস করতে পারি কার হাত থাকতে পারে, বাট যেটা আমাদের দেখতে হবে যে এখানে কোনো পার্টিকুলার সংগঠন ইনভলভ আছে কিনা এর সঙ্গে। কিছু কিছু সংগঠন বাংলাদেশে আছে, যারা পশ্চিমবঙ্গেও আছে, যারা বিতর্কিত মানে একটা জায়গায় চলে গিয়েছে। আমরা সেটা 2024 থেকেই দেখতে পাই, যখন চিন্ময় দাসকে অ্যারেস্ট করা হয়, উনি ইসকনের বলা হয় উনি ইসকনের। কিন্তু এটা আমাদের খতিয়ে দেখতে হবে এখন যে এই রাম মূর্তির প্রজেক্টের পেছনে কি ধরনের অর্গানাইজেশনসরা ইনভলভ আছে। আনফরচুনেটলি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থারা আছে তারা বা ল অ্যান্ড অর্ডারের যারা চার্জে আছে, পুলিশ বলুন বা অন্যান্য সংস্থা বলুন, তারা দে আর টেকিং ইট, মানে দে আর not they have refused to, or they have not moved to arrest this fellow. তার যখন একটা চিটিং বাটপাড়ির একটা কেস অলরেডি আছে, he becomes an immediate suspect। যে এই টাকার পরিমাণ, এই অঙ্ক যেটা দেখা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি যে 28 কোটি টাকা নাকি খরচ করেছে এই মন্দিরের, এই মূর্তির পেছনে, পুরো মন্দির কমপ্লেক্সের পেছনে। এই টাকাটা জেনারেট হচ্ছে কি করে? ও বলছে যে যারা শ্রদ্ধালুরা আসে ওখানে তারা টাকা দেয়। তারা কত টাকা দিতে পারে? বাংলাদেশের নর্থ বেঙ্গল পার্টটা বেশ ব্যাকওয়ার্ড পার্ট, কিন্তু সেইখানে হিন্দুদের সংখ্যা, তারা মাইনরিটিতে আছে, হয়তো 6 to 7% ম্যাক্সিমাম। তাদের কাছে কি পুঁজি থাকতে পারে যে তারা একে টাকা বা ডোনেশন দেবে আর কি, হ্যাঁ, যার থেকে এত বড় একটা প্রজেক্ট সে দাঁড় করাতে পারছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছে, ল এনফোর্সমেন্টের ইয়েরা যারা আছে, পুলিশ যারা আছে, তাদের আরো স্ট্রিক্টলি এই ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে হবে, আরো স্ট্রংলি ইনভেস্টিগেট করতে হবে, আরো ডিপলি ঢুকে ইনভেস্টিগেট করতে হবে, এটা জানার জন্য যে এখানে হচ্ছেটা কি। এই এলাকার থেকে যেখানে এই মন্দিরটা, এই মন্দির আছে বা এই যে রামের মূর্তি এরা করতে চাইছে, এখানকার লোকাল, এটা হচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর কনস্টিটুয়েন্সিতে পড়ে, পলাশবাড়ি সাদুল্লাপুর কনস্টিটুয়েন্সিতে পড়ে, যার এমপি হলেন জামাতে ইসলামীর নজরুল ইসলাম লেবু, তার নাম, হ্যাঁ, মৌলানা লেবু বলেই তার সঙ্গে পরিচিত। এখন আজকেই শুনলাম যে এই যে হরিদাস চন্দ্র, সে নাকি গেছে ঢাকায় পার্লামেন্টে দেখা করতে কোন এক জনৈক এমপির সঙ্গে। এখন সে এমপি কে?
কার সঙ্গে দেখা করতে গেছে, কিসের জন্য দেখা করতে গেছে, এই জিনিসগুলো কি বাংলাদেশের মিডিয়া খোঁজ রাখছে বা তার পেছনে কি গল্প সেটা জানার চেষ্টা করছে? তো আমার মনে হয় যে এটাকে আরো স্ট্রংলি, আরো ডিপলি ইনভেস্টিগেট করা উচিত। আর এর পেছনে যদি কোনো ধরনের পলিটিক্যাল প্রজেক্ট থেকে থাকে সেইটা এক্সপোজ করাটা কিন্তু আমার মনে হয় মিডিয়ার একটা রোল প্লে করা উচিত এটার পেছনে। আমি তো বলবো সাধারণ মানুষকেও যে তারা মানে একটা অ্যাটমসফিয়ার তৈরি করার যে চেষ্টাটা আছে সেই চেষ্টার মধ্যে যাতে যাতে তারা পা না দেয়, আর একটা যে শান্তি বজায় রাখা উচিত সেইটা যেন থাকে। কেন কিনা আমি যে রিপোর্টস পাচ্ছি যে এক ধরনের পোলারাইজেশনের দিকে চলে যাচ্ছে ব্যাপারটা, আর এই পোলারাইজেশন কিন্তু বাংলাদেশের জন্য কোনো দিক দিয়েই ভালো না। আমার মনে হয় বাংলাদেশে এমনিতেই সব সময় একটা মানে জেনারেলি দেখতে গেলে এক ধরনের কমিউনাল একটা প্রবলেম আছে, সেইটা যাতে একটা পার্টিকুলার পয়েন্ট থেকে বা খারাপের দিকে না যায়, আমার মনে হয় সেই জিনিসটাকে বাংলাদেশের মানুষকে দেখতে হবে, ভাবতে হবে, আর খুব ঠান্ডা মাথায় এই জিনিসটাকে এই যে যেটা হচ্ছে সেটা যাতে ডিফিউজ করা যায় বা সেটাকে যাতে রিডিউস করা যায় সেই ধরনের কাজকর্মগুলো করতে হবে, রাদার দেন মানে আগুনে ঘি ডালার মতন কাজ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি অনেকগুলো ভেতরকার খবর, ভেতরকার জিনিস জানলাম যেটা আমারও জানা ছিল না। আমাদের আজকে এই সংক্ষিপ্ত আলোচনা আমি লাস্ট টপিকটা যেতে চাই। লাস্ট টপিক হচ্ছে আওয়ামী লীগ। আপনি নিজেও দিল্লিতে আছেন, দিল্লিতে আওয়ামী লীগের মাথা যারা তারা আছেন। আপনি জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এই উপলক্ষে বাংলাদেশে মিলিটারি ডিপ্লয় হয়েছে, বিজিবি ডিপ্লয় হয়েছে, তারপর প্রচুর পুলিশ এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা তাদের পলিটিক্যাল ফোর্স নিয়ে মাঠে নেমেছে যেন আওয়ামী লীগ কিছু করতে না পারে। আপনারা দিল্লি থেকে কি দেখছেন? আওয়ামী লীগ কি আসলে বিশাল কোনো কিছু নিয়ে মাঠে চলে আসছে এরকম মনে হয়? এরকম কোনো খবরাদি আছে আপনাদের কাছে? আর নাহলে বাংলাদেশের ভেতরে সাত ব্যাপার কেন? আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজনদের মধ্যে, সাপোর্টার্সদের মধ্যে এক ধরনের ইচ্ছে তো আছে যে তারা নর্মাল পলিটিক্সে ফিরে যাক, কিন্তু নর্মাল পলিটিক্স কি এত তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে আসবে যাতে কি আবার আওয়ামী লীগ এই পলিটিক্সে যোগ দিতে পারে? আমার মনে হয় না। আমার মনে হয় যে আওয়ামী লীগের তারা হয়তো নানান ভাবে নানান লেভেলে নিজেদের রিভাইভ করার কথা ভাবছে, which is absolutely okay। যে কোনো রাজনৈতিক দল সেটা চেষ্টা করবে, and they have the right to organize themselves properly again। কিন্তু আমরা সেটাও দেখছিও কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশে যে মিছিল গুলোর সংখ্যা অনেক বেড়ে গেছে, এটা একদিক দিয়ে ভালো। কেন কিনা নর্মাল পলিটিক্সে আসাটাই কাম্য আর কি, নাহলে কিন্তু এই যে পলিটিক্স অফ কনফ্রন্টেশন যেটা আর কি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে খুব ডিপলি জড়িত, সেই কনফ্রন্টেশনাল পলিটিক্সে কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে হেল্প করবে না। এখন রইল হচ্ছে যে শুধু ডোমেস্টিক পলিটিক্সকে কি আমরা শুধু ডোমেস্টিক পলিটিক্স এর অ্যাঙ্গেল দিয়েই দেখবো, নাকি আমরা সেটা জিও পলিটিক্স এর লেন্স দিয়েও দেখবো? আমার মনে হয় যে দুটোই এখানে কাজ করতে হবে। জিও পলিটিক্যাল লেন্সটা এই জন্য কেন কিনা এখানে ভারত আছে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, তারা আর চায়না আছে, কিন্তু চায়না অত ডিপলি ইনভলভ নাই পলিটিক্যাল ব্যাপার গুলোতে, যা বোঝা যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কি চাইবে যে আওয়ামী লীগের ফেরার মতন সময় এসে গেছে? আমার মনে হয় না যে সেই লাইনে মার্কিন যুক্তরাষ্ট্র এখনই ভাবতে শুরু করেছে। তো আমাদের ওয়েট করতে হবে। আমার মনে হয় যে আওয়ামী লীগ যে একটু নড়ে চড়ে বসেছে, তারা তাদের লোকজনরা আরো অ্যাক্টিভ হয়েছে, which is good news একদিক দিয়ে। যে আরেকটা দল যেটা এই 2 বছর হলো এই অবস্থায় মানে একটা পঙ্গু করে দেওয়ার মতন জায়গায় চলে এসেছিল, তারা আস্তে আস্তে আবার ওই নর্মাল পলিটিক্সে ফেরার চেষ্টা করছে। সেই স্পেসটা কি তারা নিজেরা বানিয়ে নেবে? কেন কিনা যা আমি দেখতে পাচ্ছি খুব আস্তে আস্তে কিছু কিছু নেতাদের জেল থেকে ছাড়া হয়েছে, হয়তো আগামী দিনগুলোতেও হবে।
কিন্তু সেটা কি খুব ক্যালিব্রেটেড ভাবে স্লোলি সেই জায়গাটাতে আমরা পৌঁছবো, নাকি দুম করে আমরা এক্সপেক্ট করতে পারি না? তো সেই জন্য আমাদের দেখতে হবে এই দুটো ব্যাপারটাই, ডোমেস্টিক পলিটিক্স এর কিরম ধরনের শেপ নিচ্ছে আর জিওপলিটিক্যাল কি ধরনের শেপ নিচ্ছে, এইগুলোর উপরে নির্ভর করছে আওয়ামী লীগের ফিউচার আমার মনে হয়। থ্যাংক ইউ। মানে আপনার কাছে মনে হচ্ছে যে আমেরিকার বিষয়টাই এখন গুরুত্বপূর্ণ, যে আমেরিকা কিভাবে তার মানে কি ডিপ স্টেট যেটা আমরা বুঝি, সেই ডিপ স্টেট এখনো খেলা করছে এই সাবকন্টিনেন্ট নিয়ে এবং বাংলাদেশ। সার্টেনলি এখন ডিপ স্টেট বলে আমাদের নিজেদের মানে এটা মার্কিনী সিকিউরিটি এজেন্সিজরা এর সঙ্গে ইনভলভ। ডিপ স্টেটের কাজ যা হওয়ার হয়ে গিয়েছে, এখন কিন্তু সরাসরি তাদের সিকিউরিটি যে কমিউনিটির যে সংস্থা, তারাই এগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে। তারাই হয়তো এখন চাইছে না যে আওয়ামী লীগের ফেরার মতন সময় তারা এখনো নির্ধারিত করে দিতে পারছে না। তার সঙ্গে আমাদের দেখতে হবে যে ভারতের যে সম্পর্ক গড়ে উঠছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, একটু কিন্তু সেটা একটা ধাক্কা খেয়েছে। সেখানে যে একটু আগে বললাম গোড়ার দিকে, যে একটা নতুন ধরনের কি সমীকরণ তৈরি হচ্ছে চায়না, রাশিয়া, ভারতকে মিলে। সেইটা যদি হয় তাহলে ভারত কি ধরনের রোল প্লে করবে আওয়ামী লীগের নর্মাল পলিটিক্সে ফিরে আসার জন্য, সেটা আমাদের ওয়েট করতে হবে। একটু আগেই বললাম যে যতদিন অব্দি আওয়ামী লীগের নেতারা সক্রিয় না হতে পারছেন, বা তারা দেশে ফিরে যেতে না পারছেন, বা তাদের জেল থেকে বেশি মাত্রায় তাদের ছাড়া না হয়, ততদিন আমরা ধরে নিতে পারবো না যে একটা এমন যে পলিটিক্যাল স্পেসটা তাদের জন্য ভালোভাবেই ওপেন করে দেওয়া হয়েছে। সো উই হ্যাভ টু ওয়েট ফর সাম মোর টাইম এটাকে দেখার জন্য। এটা একটা চলমান প্রক্রিয়া। আমার মনে হয় যে এটা দুম করে হবে না, বা অনেক বেশি সময় নেবে। একটা সার্টেন পেসে চলবে, একটা সার্টেন গতিতে চলবে কিন্তু এই জিনিসটা। তো আমরা দেখবো আপস এন্ড ডাউনস। তো ডোন্ট এক্সপেক্ট এনিথিং সাডেনলি। থ্যাংক ইউ ভেরি মাচ চন্দন নন্দী। আমি আজকে এই সংক্ষিপ্ত অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। শুভ সন্ধ্যা, নমস্কার জানাচ্ছি আপনাকে আবার। থ্যাংক ইউ পুনিয়া ভাই। এটা যেন আপনার জন্য আগামী দিনে কিভাবে হবে জানি না। হ্যাঁ, এটা কম্পেনসেশন আপনি করতে পারতেন যদি গতকালকে একদিনের আজকের ভিজিটে ইব্রাহিমের সঙ্গে কথা বলার সঙ্গে, প্রধানমন্ত্রী কথা বলার সঙ্গে যদি বুঝতাম বাংলাদেশ থেকে 20,000 লোক নিবে আগামী 3 মাসে। এটা আপনি একটা স্মারকলিপি সাইন করছেন, 20,000 লোককে নেওয়া হবে। আপনি ট্যুরিজম করে নিয়ে আসছেন। ট্যুরিজম কার ফেভারে দিচ্ছে? কোন মালয়েশিয়ান বাংলাদেশে আসবে ঢাকা শহরে ঘুরতে, এই মোহাম্মদপুরের এই গন্ডোল দেখতে? আপনার বাংলাদেশে কোন টুরিস্ট পয়েন্ট আছে? কোন টুরিস্ট পোস্ট আছে? কোন একটা হোটেল আছে? সাধারণ হোটেল মানুষ বসে যেটা রিসোর্টে বসে খাবে আছে? তাহলে ট্যুরিজম চুক্তি করলেন কেন?